আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। শুনতে হয় হিন্দুদের জন্য আলাদা একটা প্রদেশ করতে হবে, কেন? আমি একজন সনাতনী, আমার ট্যাক্স আপনি নেন না। আমার মন্দিরে, আমার বাড়িতে আমি কিভাবে আমার রাম দেবতাকে স্থাপন করব, কতটুকু করব, এর কৈফিয়ত নিশ্চয়ই আমি আপনাদেরকে দিব না। আপনি যখন নিচে মসজিদ থাকার পরেও রাস্তায় যখন নামাজ পড়েন, তখন আমরা কি কখনো বলেছি যে এই রাস্তায় নামাজ পড়া যাবে না? এই রাস্তাটা তো আমাদেরও, কিন্তু আমরা মানবিকতা দেখাই। আপনাদের মধ্যে কোনো মানবিকতা নাই। আপনাদের বলতে চাই, এই বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করব, শুধুমাত্র সনাতনীদের জন্য। বাংলাদেশে তারেক রহমানের সরকার সনাতনীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ। সনাতনীদেরকে প্রতিনিয়ত জামাতে ইসলামী হুমকি দেয় কিভাবে? যেখানে তারেক রহমানের উচিত হিন্দুদের সঠিক প্রোটেকশনের ব্যবস্থা করা, সেখানে তারেক রহমান কি সেই মৌলবাদী গোষ্ঠীর হাতে হিন্দুদের নিরাপত্তা তুলে দিচ্ছে? যে হিন্দুরা যেভাবে চায় সেভাবে স্বাধীনভাবে না চলে জামাতে ইসলামের মদদে হিন্দুদের চলতে হবে। এটা কোন ধরনের শৃঙ্খলা? এটা কোন ধরনের অসাম্প্রদায়িক বাংলাদেশের নমুনা? তারেক রহমানের সরকারের বোঝা উচিত, এবারের ইলেকশনে কিন্তু মেজরিটি পরিমাণ হিন্দুদের ভোট বিএনপিতে গেছে শুধুমাত্র তাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে। সেই জায়গায় তারেক রহমান বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। আজকে স্বাধীনতা 53 বছর বয়সে এসে শুনতে হয় হিন্দুদের জন্য আলাদা একটা প্রদেশ করতে হবে, কেন? হিন্দু মুসলিম মিলেমিশে বাংলাদেশে আমরা এতদিন বসবাস করিনি? ঠিক যখন শেখ হাসিনা চলে গেল, গণতান্ত্রিক উপায়ে প্রতিষ্ঠিত সরকারকে জঙ্গিবাদের উত্থানের মাধ্যমে উৎখাত করা হলো, তার পরপরই সব থেকে বড় ভিকটিম হলো হিন্দুরা। কেন? একের পর এক সরকার চেঞ্জ হবে আর হিন্দুরা, সংখ্যালঘুরা বারবার বিপদে পড়বে। আপনাদের রাজনৈতিক বৈরিতার ড্যামারেজ কেন হিন্দুরা দিবে? আপনাদের রাজনৈতিক বৈরিতার ড্যামারেজ কেন হিন্দুরা দিবে? বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমানভাবে বসবাস করবে, এটাই হওয়া উচিত। কিন্তু সেই জায়গায় হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বদলে উল্টো হিন্দুদেরকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বেশি দিন আগের কথা নয়, কিন্তু আজ পর্যন্ত দীপু দাস হত্যার বিচার কি হয়েছে? হয় নাই। এখন এসেছে আবার নতুন নাটক, রাম মন্দির স্থাপনা নিয়ে তাদের নতুন এক বয়ান তৈরি হয়েছে যে এখানে তারা রাম মন্দির তৈরি হতে দিবে না। বিশ্বের সর্ববৃহৎ রাম মন্দির তৈরি হলে তারেক জিয়ার তো অসুবিধা থাকার কথা নয়। তাহলে কেন তিনি রাম মন্দিরের নির্মাণ কাজ বন্ধ করলেন? কোন হিন্দুর বাড়িতে কোন মূর্তি প্রতিষ্ঠিত হবে না হবে সেটার পারমিশন কি এখন জামাতে ইসলামের কাছ থেকে নিতে হবে? এটাই কি অসাম্প্রদায়িক বাংলাদেশ? এটা কি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ? কেন হবে এরকম? বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমানভাবে বসবাস করবে এবং তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। সেই জায়গায় হুলিয়াম মৌলবাদীদের হাতে হিন্দুদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে হিন্দুদের, যেখানে সেখানে গুপ্ত হত্যা করা হচ্ছে, হিন্দু নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। কেন? শুধু হিন্দু নারী না, প্রত্যেকটা ক্ষেত্রে যারা জামাতে ইসলামের মতের বিরুদ্ধে যাচ্ছে, সে যদি মুসলমান হয় তাকেও হত্যা করা হচ্ছে, গুপ্ত হত্যা, ধর্ষণ করে তাদের মুখ বন্ধ করে রাখা হচ্ছে। কেন হবে এটা? ইসলাম তো এগুলো সমর্থন করে না। জামাতে ইসলামী এগুলো করে ইসলামকে কেন খাটো করছে? জামাতে ইসলাম এই সমস্ত কাজ করে ইসলামকে কেন খাটো করছে? কেন বাংলাদেশের সাধারণ ইমানদার মুসলমানরা এই প্রশ্ন তুলছে না যে ইসলামে ধর্ষণ হারাম, ইসলামে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হারাম? সূরা আনআমের 110 নম্বর আয়াতে স্পষ্ট বলে দেওয়া আছে, যারা বিধর্মী তাদেরকে কখনো তোমরা জোর করে ইসলামের দোহাই দিয়ে এমন কোনো কটু কথা বলো না যাতে তারা তোমার উপর রাগ করে তোমার আল্লাহকে গালি দেয়। কিন্তু আমরা কি সেই সূরা আনআমের মর্যাদা রক্ষা করতে পারছি না। আমরা কি করছি? আল্লাহর নির্দেশনা অমান্য করে, কোরআন শরীফে সূরা আনআমে আল্লাহ যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অমান্য করে সরাসরি জামাতে ইসলাম কি করছে? হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। যদি এমনটা হয় তাহলে বাংলাদেশের হিন্দুরা আত্মরক্ষার্থে যদি কোনো অ্যাটেম্প নেয়, তখন তো দাঙ্গা লেগে যাবে, তখন তো পুরোপুরি দাঙ্গা লেগে যাবে। যে সাম্প্রদায়িক দাঙ্গাটা লাগানোর চেষ্টা করছে জামাতে ইসলাম। এখন জামাতে ইসলামের এত চুলকানি কোত্থেকে ওঠে আমি জানি না। কিছুদিন আগে কি করলো? জুলাই আন্দোলনের নাম করে তারা রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর করলো। যখন শেখ হাসিনা সরকার উৎখাত হয়ে গেল, তারপর তারা পতাকা পায়ের নিচে দিয়ে নামাজ আদায় করলো। এই তাদের দেশপ্রেম। পতাকা পায়ের নিচে দিয়ে জায়নামাজ বানিয়ে তারা নামাজ আদায় করলো। বেশ ভালো কথা করেছো। সেই একই পতাকা যখন একজন হিন্দু নেতা চিন্ময় দাস মাথায় বেঁধে হাতে লাগিয়ে সে যখন তার কমিউনিটির লোকজন নিয়ে যখন রাস্তায় শোডাউন দিল যে বাংলাদেশে সনাতনী হিন্দুদের নিরাপত্তা চাই এবং সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাষ্ট্রের, এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু প্রতিশ্রুতি দিয়ে সেটা ঠিক করতে পারতো। সেটা ঠিক না করে উল্টো কি করা হলো? ওই ব্যক্তিকে, সনাতনী ওই লিডারকে সরাসরি পতাকা অবমাননার দায়ে গ্রেফতার করা হলো। এমন পতাকা অবমাননাকারী
যে নিজের নিরাপত্তা চায়া কেস খাইলেও পতাকা অবমাননা। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। নিজের রাষ্ট্রে নিজের কমিউনিটিদের নিরাপত্তা চাওয়া এখন বাংলাদেশে অন্যায়। এই সমস্ত কিছু বললে ঘরের ভিতর থেকে আমাদেরকে তুলে নিয়ে যেয়ে মামলা দেওয়া হয় কেন? এটা কি স্বাধীন বাংলাদেশ না? এটা কি গণতান্ত্রিক বাংলাদেশ না? আমরা কেন কথা বলতে পারবো না? আমরা কেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলে, কথা বললে, জনমত তৈরি করলে সেই জায়গায় আমাদেরকে গ্রেফতার, হামলা মামলা শিকার হতে হবে কেন? চিন্ময় কৃষ্ণ দাসকে আজকে কারাগারে রেখেছেন কেন? পতাকা অবমাননার দায়ে। যখন আপনারা পতাকা পায়ের নিচে দিয়ে নামাজ পড়েন তখন অবমাননা হয় না। যখন একজন হিন্দু লিডার পতাকা মাথায় নিয়ে তার কমিউনিটি নিরাপত্তা চায় তখন সেটা অবমাননা হয়ে যায়, তাই না? নাটক পাইছেন আপনারা। সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে হিন্দু মুসলিম দাঙ্গার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আর এটার পেছনে বিশ্ব রাজনীতি, বিশ্ব মেকানিজম কাজ করছে। দিন দিন আমরা ফিরে যাচ্ছি ওই শায়েখ আব্দুর রহমান, ওই বাংলা ভাইদের ওই আগের প্যাটার্নে। অর্থাৎ 2001 সাল থেকে 6 সাল শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই, এদেরকে তো চেনার কথা, যারা সিনিয়র সিটিজেন আছেন তারা সবাই চিনেন। 64 জেলায় একযোগে বোমা হামলা করেছিল সেই শায়েখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের জামানায় কি আমরা আবার ফেরত যাচ্ছি? প্রশ্ন রেখে গেলাম, আপনারা কমেন্টে জানাবেন। এই জঙ্গিবাদের বাংলাদেশে এতদিন, বিগত 17 বছর শেখ হাসিনা যখন সরকার চালিয়েছে তখন তো এই বাংলাদেশে জঙ্গিবাদ শব্দটা উত্থান হয় নাই। এখন এই জঙ্গিবাদের বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয় কেন? বিগত 17 বছর জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, কোন হিন্দু যদি কোনো সমস্যা হতো রাষ্ট্রীয় প্রচলিত আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হতো। যদি কোনো সনাতন ধর্মাবলম্বীরা কোনো বিপদে পড়তেন, কিংবা তাদের ধর্ম অবমাননা হতো কিংবা মুসলিম ধর্ম অবমাননা হতো, দুইটার যে কোনো একটা হলেও সেটা প্রচলিত আইন অনুযায়ী ট্যাকেল দেওয়া হতো। কিন্তু বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি? খুলিয়াম মৌলবাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। প্রথম আলোর সামনে যায় গরু গাইডে জিয়াপদ খাওয়া ওই মৌলবাদী গোষ্ঠীরা এখন সরাসরি টার্গেট করছে বাংলাদেশে বসবাস করা হিন্দুদের। হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দু মাত্র সহানুভূতি থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি। আর এই বাংলাদেশে বসবাস করা হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? অবশ্যই তারেক রহমানের। রাষ্ট্রপ্রধান, সে কি হিন্দুদের নিরাপত্তা দিতে পারছে? এখন হিন্দুরা সরাসরি বলছে যে আমরা আমাদের নিরাপত্তার জন্য লাগলে বাংলাদেশের ভিতর আলাদা একটা প্রদেশ তৈরি করব যেখানে শুধু হিন্দুরা থাকবে। অর্থাৎ হিন্দুদের নিরাপত্তার জন্য তারা আলাদা একটা প্রদেশের দাবি করেছে। চলেন ফুটেজ দেখে আসি। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। দেখলেন তো, স্বাধীনতা 53 বছর বয়সে তো এই ধরনের কথা ওঠে নাই অতীতে যে আমরা আলাদা একটা প্রদেশ চাই শুধুমাত্র হিন্দুদের জন্য। এখন এই কথা উঠতেছে কেন? এই কারণে উঠতেছে কারণ জামাতে ইসলামী রুট লেভেলে, অর্থাৎ সামাজিক পর্যায়ে হিন্দুদের নির্যাতন করছে, হিন্দুদের মানসিক টর্চার করছে, একই সাথে তাদের ধর্ম, আচার, আচরণ এগুলো পালন করতে দিচ্ছে না। তাদের যে ধর্মীয় আচার সেটা পালন করতে দিচ্ছে না। এইবার আমরা আন্দোলন করব বাংলাদেশকে মূর্তি এবং পৌত্তলিক মুক্ত করার আন্দোলন। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা প্রয়োজনে সরকার যদি এই মূর্তি অপসারণের ব্যাপারে যথাযথ উদ্যোগ গ্রহণ না করে, আমরা গাইবান্ধা অভিমুখে আমরা লং মার্চের ডাক দিতে বাধ্য হব। ভাই, হিন্দুরা হিন্দুদের মন্দিরে রামের মূর্তি লাগাবে না কৃষ্ণের মূর্তি লাগাবে ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার। তুমি মৌলানা, তোমার টুপি পরা অবস্থায় তোমার তো চুলকানি জাগে কেন? তার মানে অবশ্যই এখানে তোমার স্বার্থ আছে। তুমি কোন গোষ্ঠীর কাছ থেকে কত টাকা খেয়ে এই যে মিছিলগুলো করতেছো সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে, বাংলাদেশে একটা ধর্মে ধর্মে ক্ল্যাশ লাগানোর জন্য, একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য, এই বিষয়গুলো কি খতিয়ে দেখা উচিত না? এনএসআই কি করে? ডিজিএফআই কি করে? ওদের কাজটা কি? ওদের কাজটা কি? বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগার পরে কি ওদের কাজ শুরু হবে? ওরা কেন তথ্য উপাত্ত সংগ্রহ করছে না যে কারা, কোন মৌলানারা, কোন টুপি পরা লেবাসদারি মুসলিম বহির্বিশ্বের কাছ থেকে টাকা খেয়ে, তুরস্কের কাছ থেকে টাকা খেয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে? তারা ন্যাশনাল সিকিউরিটির কাজটা কি? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজটা কি? কাউন্টার টেরোরিজম ইউনিটের কাজটা কি? তারা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি জন্য রেখেছে? এগুলো যাচাই বাছাই করে না কেন? আজকে আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় প্রভুকে কারাগারে রাখা হয়েছে। আইনজীবী আলিফ হত্যার প্রেক্ষাপট তৈরি হলো কি করে? ওই পতাকা অবমাননার কেস চিন্ময় প্রভু যদি তার কমিউনিটির নিরাপত্তা চায় তার দেশে, এবং সেখানে যদি তার দেশের পতাকা সে উত্তোলন করে, এখানে পতাকা অবমাননা হয় কিভাবে? এখানে তো পতাকা অবমাননা হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কেন একটা মিথ্যা অজুহাত দিয়ে ওই প্রেক্ষাপট তৈরি করা হলো যেখানে পরিকল্পিতভাবে একটা আইনজীবীকে হত্যা করে সেই মামলাতেও আবার তাকে গ্রেফতার দেখানো হলো?
তার মানে বুঝতে হবে এইটার পেছনে আন্তর্জাতিক গেম আছে, এইটার পেছনে গভীর ষড়যন্ত্র আছে, যা বাংলাদেশের সার্বভৌমত্বকে ইঙ্গিত করে, যা বাংলাদেশের সার্বভৌমত্বকে ভাঙার প্রয়াস। এই প্রত্যেকটা বিষয় ওয়ান বাই ওয়ান দেখভাল করা উচিত। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব কার? ওয়াকারের, সেনাপ্রধানের, সেনাবাহিনীর। সেই সেনাবাহিনীর সেনাপ্রধান কি করে? চুল ছেড়ে আর এই যে আলখেল্লা পরে দাঁড়িয়ে রেখে নিজেদেরকে ইসলামিক সেনাপ্রধান দাবি করে। তাহলে ইসলামে তো বলা আছে দেশপ্রেম ইমানের অঙ্গ। তো সেই দেশপ্রেমের জায়গা থেকে সে কেন তার দায়িত্বের জায়গা থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো পদক্ষেপ নিচ্ছে না? কেন নিচ্ছে না? ও এই জায়গায় ডিপ স্টেটের সিগন্যাল না পাইলে তার কাজ হবে না, তাই তো? মানে সে কাজ করবে না, ডিপ স্টেটের সিগন্যাল এই জায়গাতেও লাগবে। তো বেটা তুই বাংলাদেশের সেনাবাহিনীর সিট দখল করে বসে আছিস কেন? পদত্যাগ কর শুয়োরের বাচ্চা, পদত্যাগ কর। তোর ডিপ স্টেটে কোন বাপ আছে, সেই বাপের দেশের নাগরিকত্ব নিয়ে ওই দেশে যায় তুই সেনাপ্রধান হতে পারলে হ। কিন্তু যদি তুই বাংলাদেশের সেনাপ্রধান হয়ে থাকিস, যদি তুই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সেনাপ্রধান হয়ে থাকিস, তাহলে তোর সর্বপ্রথম দায়িত্ব এনএসআই, ডিজিএফআই যতগুলো উইংস আছে প্রত্যেকটা উইংস ব্যবহার করে তারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ঠেলে দিচ্ছে, এই বিষয়টা দেখভাল করে বের করা এবং বের করে সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে যা যা করা লাগে সেইভাবে কাজ করা। প্রয়োজনে আর্মির সঙ্গে সমন্বয় করবে সিভিল প্রশাসন, যেটা তোরা প্রায় সময় বলে থাকিস যে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাঠে থাকবে সেনাবাহিনী। তাহলে এখন তো তোরা সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাঠে আসিস, তোরা তো ব্যারাকে ফেরত যাস নাই। তাহলে এখন এই জায়গায় তাহলে কিভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়? তাহলে এখন বাংলাদেশে কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির প্রেক্ষাপট তৈরি হয়? তার মানে এখানে তোদেরও ইন্ধন আছে, তোদেরও মৌন সমর্থন আছে। তার মানে এখানে পুরো বাংলাদেশটাকে যুদ্ধের দিকে ছেড়ে দেওয়ার পেছনে তোদেরও স্বার্থ আছে। বিষয়গুলো ভেবে দেখা দরকার। বিষয়গুলো যদি এখন এই মুহূর্তে আপনারা ভেবে না দেখেন, ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা হবে ফিলিস্তিনের মতো। তখন বিশ্ব রাজনীতির খেলার মাঠ হবে বাংলাদেশ, বলি হবে আমার দেশের সাধারণ জনতা, আর সব থেকে বেশি অনিরাপদ অবস্থায় থাকবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়। সেটা শুধু হিন্দু একলা না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, মারমা, চাকমা সবাই। এখনো পর্যন্ত বান্দরবনের দিকে তাকালে দেখা যায় কিভাবে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের উপজাতিদের উপর অত্যাচার করছে। এগুলো কিন্তু আমরা ভুলি নাই। কিভাবে জননেত্রী শেখ হাসিনার করা শান্তি চুক্তিকে উপেক্ষা করে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ নাগরিকদের উপর অত্যাচার করছে, এগুলো কিন্তু আমরা ভুলি নাই। এগুলো কিন্তু আমরা দেখছি, অবজার্ভ করছি। যদি ভবিষ্যতে এমন কোন পরিস্থিতি তৈরি হয় যে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে টান পড়ে, তাহলে এর দায়ভার থেকে ওয়াকারুজ্জামানও নিস্তার পাবে না। কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করি। প্রথম বিষয়টা হলো, হঠাৎ করে শেখ হাসিনা একদম চুপচাপ হয়ে গেছে গত এক সপ্তাহ ধরে, যেটিকে আমি খামোশি বলার চেষ্টা করছি, বা খামোশি কেন বলার চেষ্টা করলাম সেটা নিয়ে পরে বলব। কিন্তু তিনি চুপচাপ হয়ে গেছেন এবং গত এক সপ্তাহের মধ্যে তিনি ছোট্ট একটা অডিও ক্লিপে সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছেন, 3 মিনিটের, নট মোর দ্যান দ্যাট। ভেরি কনক্রিট, উৎসাহব্যঞ্জক আওয়ামী লীগের যারা লোকজন তাদের জন্য, আর আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ রয়েছে তাদের জন্য অসহায় সংবাদ। এগুলো একটা পার্ট। দ্বিতীয় যে পার্ট, সে পার্টটি হলো এই ঢাকা শহরে মহাখালীতে ছাত্রলীগের অভিনব মিছিল করেছে। সেখানে রীতিমতো অঝরে ককটেল বৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ যে সময় থেকে রাজপথে ছিল, ইফেক্টিভ পলিটিক্যাল পার্টির উপর হরতাল, অবরোধ, ককটেল, গাড়ি পোড়ানো, পেট্রোল বোমা মারা, এই জিনিসগুলো আওয়ামী লীগের সঙ্গে এমনভাবে আম এবং দুধ যেভাবে মিশে যায়, আওয়ামী লীগের আন্দোলন মানে হরতাল, ভাঙচুর, জ্বালাও, পোড়া ইত্যাদি সব কিছু। আর তাদের মুখের জোর এত বেশি, তারা যখন ক্ষমতায় আসে তখন বিএনপি এবং জামাতকে যে ভাষায় গালাগালি করে এবং যেভাবে দায়ী করে, সেই তুলনায় বিএনপি যখন রীতিমতো বেকুব হয়ে বসে থাকে। তারা মানে ওই আওয়ামী লীগের মুখের কাছে, চোপার কাছে, পাওয়ার অফ স্পিকিং, ন্যারেটিভ তৈরি করার মতো তাদের যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার কাছে বিএনপি এবং জামাত এখনো পর্যন্ত শিশু। আপনি এই সময় দেখেন তো, এই গত 2 বছর বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে এই যে মানুষ যে খেপে গেছে, ইউনূসের বিরুদ্ধে মানুষ যে খেপে গেছে, এবং সবাইকে এখন মানুষ এক কাতারে ফেলে সবাইকে দেশ বিরোধী, আমেরিকা দালাল,
তারপরে সেন্ট মার্টিন বিক্রেতা, মার্কিন বাণিজ্য চুক্তি তারা মিলেমিশে করেছে, দেশ থেকে টাকা পাচার করে তারা সুইস ব্যাংক গড়ে ফেলেছে। এবং এটা শুধু কথা, 2025 সনের যে সুইস ব্যাংকের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী সেখানে বাংলাদেশি যারা টাকা আমানত রাখে সেই আমানতের পরিমাণ বেড়েছে 41% প্রিভিয়াস ইয়ারের চাইতে। তাহলে বোঝার চেষ্টা করুন যে 2025 সনে যারা ক্ষমতায় ছিলেন তারা কি পরিমাণ টাকা বাংলাদেশ থেকে পাচার করে সুইস ব্যাংকে রেখেছে। এবং সেই লোকগুলো কারা? তারা তো নিঃসন্দেহে মানে আওয়ামী লীগের লোক নয়। তো এই বিষয়গুলো ইন অ্যাডভান্স 2024 সনের আগস্ট সেপ্টেম্বর গেছে, নভেম্বর মাস থেকে আওয়ামী লীগ প্রচার করে আসছে। ইনুস সূক্ষ্ম, ইনুস দুর্নীতিবাজ, ইনুস ধাপ্পাবাজ, এনসিপি, মানে যা যা করেছে আজ এই সমাজে বলতে গেলে এই আওয়ামী লীগের প্রচার এবং প্রোপাগান্ডার কারণে পুরো জিনিসটি একত্রে একেবারে আলু ভর্তা করেছে। অর্থাৎ আমেরিকার দালালি করতে গিয়ে এখানে আপনি বিএনপি, জামাত এবং ইউনুস, এনসিপি তাদেরকে আলাদা করতে পারবেন, কিন্তু তাদের মধ্যে আলাদা সত্তা হয়তো আছে, কিন্তু আওয়ামী লীগ তাদেরকে একত্র করে ফেলেছে। আর দেশপ্রেমিক বলতে যা বোঝায়, এটা সঙ্গতির কারণে আপনি যখন দেশ বিক্রি করবেন দেশপ্রেমিক কাদের নাম আসবে? এই যে ন্যারেটিভটা তারা তৈরি করেছে ইন্টেলেকচুয়াল লেভেল। এখন এই ইন্টেলেকচুয়াল লেভেলে দেশে এবং দেশের বাইরে তারা হিন্দুস্তান টাইমসকে ব্যবহার করেছে, আনন্দবাজারকে ব্যবহার করেছে, দ্য হিন্দুকে ব্যবহার করেছে, পাকিস্তানের ডনকে ব্যবহার করেছে, টেলিগ্রাফ, ইকোনমিক্স, টাইম ম্যাগাজিন, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, তারপর জার্মানির পত্রিকা, জাপানের পত্রিকা, এরপর লা মন্ডে, প্যারিসের পত্রিকা, সব জায়গাতে যুগপৎ ভাবে এবং সেই রিপোর্ট আবার ঘুরে ফিরে একটু 19-20 করে অনুবাদ আকারে বাংলাদেশে মানব জমিন প্রকাশ করে, মানব জমিনের পরে অন্যান্য পত্রিকা প্রকাশ করে, সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। এবং সেখানে তারেক রহমান সাহেব, ইনুস সাহেব থেকে শুরু করে যা শেখ হাসিনা বলে যাচ্ছে, জয় বলে যাচ্ছে, ওগুলোকে ম্যাটারালাইজ করে এই প্রচার করে আজ আওয়ামী লীগ এমন একটা পর্যায়ে চলে আসছে যে তাদের নেতাকর্মী তারা মনে করছে এই কালকে আমরা ক্ষমতা, আর ক্ষমতা সে কাকে ছেঁচা দেবে, কাকে গুতা দেব, কাকে ডাইট দেব। আমাদের যে গ্রাম অঞ্চলে পান ছেঁচার জন্য ছেঁচনি বলা হয়, শৈশবে যাদের স্মৃতি আছে 70-80 দশকে দাদা দাদিরা ওই পান ছেঁচে খেতে, হামান দিস্তা। তো সেই হামান দিস্তার মধ্যে ফেলে যে কত পান আর সুপারি একসাথে ছেঁচে আওয়ামী লীগের লোকজন চিন্তা করছে তাদের যারা বাড়ি পুড়িয়েছে, ঘর পুড়িয়েছে, তাদের স্ত্রী সন্তানের সঙ্গে অমানবিক আচরণ করেছে, তাদের ব্যাংক লুট করেছে, তাদের টাকা নিয়ে গেছে, পয়সা নিয়ে গেছে, সবগুলোকে পান সুপারি জর্দা বানিয়ে হামান দিস্তাদের মধ্যে নিয়ে আচ্ছা মতো আমরা ছেঁচব। এবং এই যে তারা চিন্তা ভাবনা করছে, চিন্তা ভাবনা করার ফলে তাদের মধ্যে একটা প্রচণ্ড সাহস, এবং সেই সাহস এই রাজধানীতে এসে আশ্রয় পড়েছে। কিভাবে আশ্রয় পড়েছে? যে মহাখালীর মতো ব্যস্ততম জায়গাতে তারা রীতিমতো ককটেল বৃষ্টি করে ঝরিয়ে তারা সেখানে মিছিল করেছে। পুলিশ কি করেছে? 2 জনকে গ্রেপ্তার করতে পেরেছে, কিন্তু বাকি সবাই সেখান থেকে চলে গেছে। কিন্তু আতঙ্ক তো ছিল, এখন এটা মহাখালী কেন? ওই যে মহাখালীতে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তারাই সেতু ভবন পুড়িয়েছিল, তারাই মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের ওই এলাকাটাতে 2-3টে অফিসে আগুন দিয়েছিল। তার মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর, তারপর যেটাকে বলা হয় ত্রাণ মন্ত্রণালয়ের অধীন যে একটা অফিস আছে, দুর্যোগ এবং পুনর্বাসন অধিদপ্তর, সেখানে সেতু ভবন। তো এর বাইরে উত্তরা থেকে তারা এই জিনিসটা শুরু করেছিল। ফলে আর ওই মহাখালীতে রেলগেটে এসে আওয়ামী বিরোধী যে মিছিল উত্তরা থেকে এসে ওই রেলগেটে এসে প্রথম তারা বাধাপ্রাপ্ত হয়েছিল হালকা, তারপর ওখান থেকে তারা সর্বশক্তি নিয়ে গণভবনে এসেছিল। এই জন্য ওই মহাখালীর উপর তাদের রাগ,
ওই মহাখালীতে তারা কারা কারা এই কাজ করেছে, কী কাজ করে, তো মহাখালীকে তারা টার্গেট করে তারা এগোচ্ছে। এবং আমাদের রাজনীতিতে মহাখালী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মহাখালীতে বিএনপি কিন্তু বি চৌধুরীকে দাবড়ানি দিয়েছে এবং সেই রেল লাইন দিয়ে বি চৌধুরী, প্রয়াত বি চৌধুরী, ডক্টর একিউম বদরুদ্দোজা চৌধুরী, তার ছেলে মাহিবি চৌধুরী, তারা সেই রেল লাইন দিয়ে, মহাখালীর রেল লাইন দিয়ে যেভাবে ভো দৌড় দিয়েছিলেন, এটা একটা ইতিহাস। এবং ওই মহাখালী রেলগেটের কাছেই নিউ ডিএসএসএস, যেখানে কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বসবাস করেন, বীর উত্তম বা বীর বিক্রম। তো তিনি যখন এই বিএনপি থেকে বের হয়ে গিয়ে এলডিপি করলেন, ওই তাকে মারার জন্য ওই মহাখালী রেলগেটের ওই জায়গাতে একটা ব্যাপক শোডাউন হয়েছে। বিএনপির জমানাতে নয়, এরশাদ জমানাতে ওই মহাখালীর ওই এলাকাটাই মূলত ছাত্র দলের যারা তখন ঢাকা শহর নিয়ন্ত্রণ করতেন, সেই নিরু, সানাউল হক নিরু, সেই সানাউল হক নিরু তাদের যত আড্ডা, যত কর্মকাণ্ড ওই মহাখালী থেকে। এবং সানাউল হক নিরু সাহেব সেই মহাখালীতে থাকতেন এবং সেখানে নিরু সাহেব যে বাসায় থাকতেন সেখানে মাঝে মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনিও নিয়মিত ওই বাসায় আসতেন। এবং ওই বাসায়, নিরুর বাসায় থেকে কি করতেন এই করতেন সেটা প্রধানমন্ত্রী বা নিরু ভাই দুজন ভালো বলতে পারেন। তো ওই হলো মহাখালীর ইতিহাস। ওখানে রাজনীতির অনেক কিছু টার্নিং পয়েন্ট রয়েছে, ওই মহাখালীর ওই জায়গায় অনেক কিছু রয়েছে। কাজে সেই মহাখালীকে আওয়ামী লীগ টার্গেট করে সেখানে প্রথম ককটেল বৃষ্টি করলো। এটা গুলিস্তানে তারা করতে পারতো, তারা গুলিস্তানে করে মহাখালীতে করেছে। বুঝুন যে তারা একটা ডিজাইন করে, মেটিকুলার ডিজাইন করে এই কাজ করছে। থার্ডলি, হাসনাত আবদুল্লাহ এখন সংসদ সদস্য, এনসিপি নেতা, তিনি সাদিক কায়েমকে নিয়ে ইংল্যান্ডে গেলেন। তো সাদিক কায়েম দেখেন এখানে ছাত্রলীগ, একসময় সে ছাত্রলীগে ছিল, তারপরে ছাত্রলীগের মধ্যে গুপ্ত অবস্থায় ছিল, সেখান থেকে সে বের হয়ে আসছে। কিন্তু ইংল্যান্ডে সে যে গেল, সাদিক কায়েমকে কেউ একটা ডিম মেরেছে, তাকে কিছু করেছে, এটা কিন্তু কেউ বলতে পারবে না। তার একটা পশমকে স্পর্শ করে। ওয়াই? সেকেন্ড থিং হলো, ওখানে দফায় দফায় হাসনাত আবদুল্লাহ যখন নামলো তখন এক দফা গালাগালি করলো, ইচ্ছা মতো গালাগালি করলো। আপনি যতই বীরত্ব দেখান না কেন, রাজনীতি আমরা যারা করি, আমাদেরকে উদ্দেশ্য করে একটা চোখে মুখে সামনে দাঁড়িয়ে কেউ গালাগালি করে, ওটা ঘুমানো যায় না, ভালো লাগে না। এখন হাসনাত আবদুল্লাহকে হিথ্রো এয়ারপোর্টে গালাগাল করা হয়েছে, সে যতই বড় কথা বলুক না কেন, তার কিছুটা হল তার মন খারাপ হয়েছে। দুই নম্বর হলো যে সে অক্সফোর্ডের যে একটা সংগঠন, যে সংগঠনে মূলত জামাত নিয়ন্ত্রিত একটা সংগঠন, সেখানে অক্সফোর্ড ইউনিভার্সিটির যে হলটি, একটা হল যেখানে বিতর্ক হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, সেই হলটি ভাড়া করে সেখানে সেই কাজটি করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন ধরেন সিনেট হল, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সিনেট ভবন আছে, সে সিনেট ভবনের একটা হল আছে, সেটা ইচ্ছে করলে অনেকে ভাড়া নিতে পারে। এরকম একটা হল ভাড়া করে সেখানে মূলত বেশিরভাগই হাতে কয়েকজন সে ইংরেজ ছিল, বাকি সবাই ওখানে ইংল্যান্ডে বসবাসরত জামাত শিবিরের যারা লোকজন, সেখানে সাদিক কায়েম এবং আমাদের হাসনাত আবদুল্লাহ ভাষণ। যাই হোক, আমার কাছে ধারণা ছিল যে হাসনাত আবদুল্লাহ ওখানে বিতর্ক হবে, ইংরেজির একটা লিখিত ভাষণ সে নিয়ে যাবে এবং ওখানে একটা অক্সফোর্ডের পরিবেশ হবে। কিন্তু ভাবসাব দেখে মনে হলো যে সে রাজুতে যেভাবে ঢুকে, মধুর ক্যান্টিনে যেভাবে ঢুকে, বা তার যে স্টাইল আছে কোথাও ঢুকে, ঠিক সেইভাবেই সে ঢুকলো ওখানে এবং বক্তব্য দিল। সেই বাংলাদেশে আমরা যেভাবে ইংরেজি বলি, যার বাড়ি চট্টগ্রামে, সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ইংরেজি বলে। তারপর যার বাড়ি কুমিল্লাতে, ঠিক সে কুমিল্লার আঞ্চলিক ভাষা ইংরেজি বলে। বরিশাল যাদের বাড়ি, তারা বরিশালের ভাষা ইংরেজি বলে। ওইরকম হাসনাত আবদুল্লাহ যে ইংরেজিতে কথা বললো, সেই ইংরেজি কথা বলার মতো ওইরকম যে একটা তার প্রোনাউন্সিয়েশন, তার মেসেজ, তার বক্তব্য, যেটা লিখিত হলে খুব ভালো হতো, কিন্তু ওইরকম আকর্ষণীয় কিছু
আমাদের সামনে আসলো। কিন্তু আসলো যেটা, সেটা হলো ওখানে মানে সে যেন ঢুকতে না পারে, এই জন্য তাকে বাটাম দেওয়ার প্রাণান্ত চেষ্টা করলো সেই আওয়ামী লীগের লোকজন, এবং সেই কাজ মানে ফেরানোর জন্য এনসিপির যারা লোকজন আছে তারা প্রাণান্ত চেষ্টা করলো। কিন্তু যে দৃশ্য আমরা দেখলাম যে আওয়ামী লীগের লোকদের বাটাম থেকে বাঁচার জন্য হাসান তাকিউল্লাহ একটা ফটো এবং তাকে ডিম মারার চেষ্টা করলো, ডিম গায়ে লাগলো না, কিন্তু সে আওয়ামী লীগের লোকদেরকে টিটকারি করলো একটা ডিম দেখিয়ে, লাল রঙের একটা ডিম দেখে। ভালো কথা, মনে করলাম যে এখানেই হয়তো তার শেষ হবে। কিন্তু পরবর্তীতে একটা ভিডিও, ওটাকে এআই করা না সত্য না মিথ্যা আমি জানি না। সেটা হলো সে রাস্তাতে হাঁটছিল, ওই অবস্থাতে আবার তাকে আক্রমণ করেছে আওয়ামী লীগ, এইবার তাকে আচ্ছা মতো ডিম মারা হয়েছে, ঘেটা ডিম। এবং সেই ডিমের হাত থেকে বাঁচার জন্য সে কি যে দৌড়, এখন স্পষ্ট তার চেহারা বোঝা যাচ্ছিল না, কিন্তু আওয়ামী লীগের লোকজন বগল বাজাচ্ছে দিয়েছে। আচ্ছা, আর তাকে তো মানে যে গালি দেয় আওয়ামী লীগের লোকজন, অন্য যারা তার বিরোধী পক্ষ যে গালি দেয়, সেই গালিগুলো দিয়ে পুরো ফেসবুক ফাটিয়ে ফেলেছে। এই যে তিনটি ঘটনা, এই তিনটি ঘটনা নিয়ে আওয়ামী লীগের মধ্যে ভীষণ রকম তোলপাড় চলছে। এবার প্রথম অংশে ফিরে আসি এবং সংক্ষেপে বলে বক্তব্য শেষ করি। শেখ হাসিনা কেন হঠাৎ চুপ হলেন? তাকে কি কেউ হঠাৎ চুপ থাকতে বলেছে? খামোশি অর্থাৎ চুপ হয়ে যাওয়া, এবং তাকে কেউ অনুরোধ করা, ধমক দেওয়া, বলা যাতে এই ভিতরে চুপ থাকে, এটাকে বলা হয় খামোশ বা খামোশি। ধমক শুনে চুপ হয়ে যাওয়া। আর যদি আপনি নীরব হয়ে যান, সেই সাইলেন্স হলো মানে অন্য একটা অর্থ। ইউ আর গ্যাদারিং, রিফুয়েলিং ইউর সেলফ আন্ডার মেডিটেশন। আর হলো যেটা হলো আরেকটা হলো মৌনতা, উদাসীনতা, নীরব হয়ে যাওয়া। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে আমি খামোশি শব্দটা ব্যবহার করলাম এই কারণে যে তার যারা আপনজন আছেন তারা নিঃসন্দেহে বলছেন যে আপনি তো অনেক বলেছেন, অনেক করেছেন, এখন একটু কয়েকদিনের জন্য একটু হালকা চুপ থাকেন, দেখেন আমরা কি করি। আপনার পার্টি, ইউ হ্যাভ ডান এ লট, আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, এখন আমরা কিছু করি, এরপরে আপনি বলেন। এবং তার প্রেক্ষিতে এই যে মহাখালীতে যে ঘটনা ঘটছে, এবং এখন বাংলাদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে যে কোনো অকারণ করতে পারে, যে কোনো মানে সহিংসতা করতে পারে, এই জন্য সরকার ভয় পাচ্ছে, সরকার সতর্ক হচ্ছে, এই জন্য সারা দেশে রেড অ্যালার্ট জারি হচ্ছে। ইট মিনস আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, কিন্তু তাদের আতঙ্ক আপনাকে তাড়া করে ফিরছে। ভূতের চেয়ে বেশি ভয় পাচ্ছে, সাপের চেয়ে বেশি ভয় পাচ্ছে, রাক্ষসের চেয়ে বেশি ভয় পাচ্ছে, খোকসের চেয়ে বেশি ভয় পাচ্ছে। আর এই যে আপনার যে ভয় বা আমাদের যে ভয়, এই ভয়ই আওয়ামী লীগের মধ্যে